शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। আমি শুনলাম গড়েকে ফোন করেছিলাম, ওনার বড় মেজে ছেলেটাকে, গড়ে ভাইকে, ইমদাদ ভাইকে। ওরা বললো বাবার শরীর ঠিক আছে, তাও আমি দেখতে যাব। তো শরীরটা দেখলাম ঠিকই আছে। আমি 2 মাস থেকে উনি বাইরে হয়নি, যার জন্য দেখা করার জন্য এসেছিলাম। এখন কেমন রয়েছে স্যার? এখন ভালো আছেন, সুস্থ আছেন। মানে আপনার কাছে খবর ছিল যে ওনার শরীর অসুস্থ আছে নাকি? না, কেউ বলেছিল কিছুদিন আগে আমাকে। गोरे भाई के जब जिज्ञासा करलाम तो गोरे भाई बोला ना भैया शरीर ठीक है अभी, तब भी यार हम देखने के लिए जा नहीं पाए, हम देखने के लिए आएंगे। तो যার জন্য আজকে আমি ফোন করেছিলাম, 7টায় আসার কথা ছিল, এলাকায় কিছু প্রোগ্রাম ছিল, একটু ডিলে হয়ে গেল। দেখুন 9টায় আমি ঢুকেছিলাম। কথাবার্তা অনেক, উনি তো সিনিয়র মানুষ, আর আমার বাবার সঙ্গে ওনার সম্পর্ক ভালো, আর বাবার সম্পর্ক ওনার সঙ্গে ভালো ছিলেন, যার জন্য সবসময় বাবার কথাগুলো শুনতে আমি ভালোবাসি। কিন্তু বাবার নাই এখন, আর উনি আমার যখন আমি জন্ম হয়েছিল 70-তে, ওর আগে থেকে MLA আছে, যার জন্য একটা গার্জেন হিসাবে সবসময় ওনার কাছে আমি আসি। উত্তর দিনাজপুর জেলায় 11 বিধায়ক আব্দুল করিম চৌধুরী যারা তৃণমূল করেন, আপনারা নেতা মন্ত্রী দলীয় কর্মী, তারা গার্জেন মনে করেন। প্রায় 2 মাস ধরে অসুস্থ, আপনার মুখে শুনলাম। কি ধরনের আলোচনা হলো আজকে? না, 2 মাস থেকে অসুস্থ ছিল না, অসুস্থ কয়দিনের জন্য ছিল, কিন্তু উনি বাইরে হচ্ছিলেন না। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। কেন বাইরে হয়নি? কে একটা আমি দেখলাম আমার ACS এডিশনাল চিফ সেক্রেটারি, ওনারও এরকমই অবস্থা ছিল, তো উনি অ্যাপোলোতে ভর্তি হয়েছিলেন। আমি কিছুদিন আগে দেখলাম আমারও হয়ে গিয়েছিল, যে কাফটা বেশি হয়ে যায়, যখন কাফটা বেশি হয়ে যায় তো রেসপিরেশন একটু কম হয়ে যায়, তারপরে আনইজি ফিল হয়। সেটাই ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, তো ওইটাই হয়েছিল। মানে দুর্বলতা ছিল আর কি? দুর্বলতা ছিল, উইকনেস ছিল। মানে এখন ঠিক আছেন? এখন ঠিক আছেন, যা 2 মাস না, কয়দিনের জন্য, এখন ঠিক আছেন। একাধিক সমস্যায় রাজ্য সরকার জর্জরিত। বিধায়ক হিসাবে বা মন্ত্রী হিসাবে আপনি কি আজকে আলোচনা করলেন আব্দুল করিম চৌধুরীর সঙ্গে, বর্ষিয়ান বিধায়কের সঙ্গে? না, অনেকগুলো ওয়াকআপ নিয়ে আলোচনা হলো। তারপরে আপনার মুর্শিদাবাদের কান নিয়ে উনি আমাকে গাইডলাইন দিলেন, কে রব্বানি, আমার তো বয়স অনেক হয়েছে, তোমরা তো বাচ্চা ছিলে আমার আগে, আগামী দিনে তোমরা এইগুলো এলাকাতে ভালো করে করবে, এগুলো গাইডলাইন উনি বললেন কি এরকম কাজ করলে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে আমরা জড়িয়ে রেখেছি। আমি এখানকার MLA 67 থেকে বা 68 থেকে, আমার এই শহরে যতগুলো জমি আছে আমার দান করা আছে। এই শহরটা আমি বসাইছিলাম, আমার বড় দাদা, আমার বাবা, ওরা বসাইছিলেন এটাকে, ওটাকে আমি ক্যারি করছি। তেমনি ঠিক তোমার বাবা একটা সুনাম ছিল, তোমার বাবা নাই এখন। তারপরে এলাকাটাতে আমরা কয়েকজন নেতা ছিলাম আগে, জয়নুল আবদিন সাহেব, হাজি সজ্জাদ সাহেব মরহুম, তারপরে মরহুম সরাফত সাহেব, তারপরে মরহুম ইমাদ সাহেব আমার বাবা, তারপরে ইনি বললেন ইনি জীবিত আছেন, ওর মধ্যে শুধু ইনি জীবিত আছেন, বাকি সবাই চলে গেছেন, যার জন্য ইনাকে আমরা সবসময় শ্রদ্ধা করি। একদম সাম্প্রতিককালে খুব বড় একটা দুঃখজনক ট্র্যাজিক ইনসিডেন্ট ইন ইন্ডিয়ান হিস্ট্রি বলা যেতে পারে, পেহেলগাঁওয়ের 28 জন লোকের হত্যা সন্ত্রাসবাদীদের দ্বারা। ক্যাবিনেট মন্ত্রী গোলাম রব্বানি কি বলবেন? এটা আমি কন্ডেম করছি। এটা যারাই করেছে তারা কোনো মানুষ হতে পারে না, কোনো ধর্মের হতে পারে না, বা যদি পাকিস্তান এটা যদি করে থাকে, পাকিস্তানের উপর আক্রমণ করার জন্য আমাদের ভারত সরকারকে আমি রিকোয়েস্ট করব, যদি পাকিস্তান করে থাকে। 1 2 নম্বর, এটা এখানে আরেকটা আমার কথা আছে, কি যেখানে সবথেকে বেশি ফোর্স ডিপ্লয়েড আছে কাশ্মীরে অত বড় ঘটনা ঘটবে, ফোর্স কোথায় ছিল? ইন্টেলিজেন্স কোথায় ছিল? ইন্টেলিজেন্সের চুপ কেন হয়েছে? ফোর্সের কেন চুপ হয়েছে? এটার অমিত শাহ সাহেবকে জবাব দিতে লাগবে। দেশের সংহতি বিনষ্ট হচ্ছে, এই সাম্প্রতিককালেই দেখা গেছে সব গোটা দেশে একই আওয়াজ, সর্বদলীয় বৈঠক হোক এই বিষয়টা থেকে বেরিয়ে আসার জন্য বা আগামী স্ট্র্যাটেজি ঠিক করার জন্য। তো এটা তো কেন্দ্রীয় সরকারের দরকার। কেন্দ্রীয় সরকার তো শুধু ওয়েস্ট বেঙ্গল কি পেয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল ছাড়া তো কোনো গল্পই ছিল না। আমরা নিন্দা করছি, আমাদের মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে নিন্দা প্রস্তাব করেছিলেন, আমরা মন করলাম ক্যাবিনেটে। এটা এর মতো ঘটনা তো হতে পারে না, আর এটা কেউ মেনে নিতে পারবে না।
যে যে গভর্নমেন্টে যে দেশে করো সে দেশের পর কে শিক্ষা দেওয়ার দরকার। বলছিস যে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর একাধিকভাবে বিভিন্ন আঘাত আসছে, একজন মন্ত্রী হিসেবে কি বলবেন, কিভাবে কি মেসেজ দিতে চাইবেন যাতে মানুষ মিলেমিশে থাকে? আমি একটা কথা বলবো, যারা ঘৃণার রাজনীতি করছে তাদের ঘৃণার রাজনীতিটা একটু বন্ধ করা উচিত। আমরা মানুষ, আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই, আমরা কয় হাজার বছর থেকে একসঙ্গে আছি, কয় লক্ষ বছর একসঙ্গে থাকতে হবে। পার্টি আসবে যাবে, গভর্নমেন্ট হবে চেঞ্জ হবে, কিন্তু মানুষ কয় লক্ষ বছর থাকবে এখানে। আমি হয়তো মরে যাব, কালকে আমার সন্তান আসবে, পরশুদিন আমার গ্র্যান্ডসন আসবে, আমরা ওদেরকে কি দিয়ে যাব? যার জন্য আমি সবাইকে আমার একটা রিকোয়েস্ট, যে আমরা যেটা হিন্দু মুসলিমের একটা ঘৃণার রাজনীতি চলছে এটাকে বন্ধ করে আমরা মানুষের রাজনীতি করি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় উনি সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন। আজকে আমরা একটা মন্দির তৈরি করেছেন কোথায়, দীঘাতে, গিয়ে আপনারাও যাবেন, গিয়ে দেখে আসুন।